মুভিটি শুরু হয় 1939 সালে, যেখানে আমরা টেপ রেকর্ডারে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি হাতে একটি ক্রস নিয়ে আকাশের দিকে নির্দেশ করে, আর এর সাথে সে কিছু প্রার্থনা করছিল। এমনটা করার পরই সেখানে হঠাৎ করে অন্ধকার থেকে আলো চলে আসে, কারণ প্রথমে সূর্যগ্রহণ হয়েছিল। আর এখন যেহেতু তার প্রার্থনা পূরণ হয়ে গেছিল, তাই সবাই তাকে নিজেদের একজন রক্ষাকর্তা হিসেবে মনে করতে থাকে। তারা আশাভরা চোখে মেয়েটির দিকে তাকায়, তার কাছে এসে চারপাশে জড়ো হয়ে যায়। তারা সবাইও তাদের হাতে একটা করে ক্রস ধরেছিল। এরপর গল্পটি 10 বছর পরে দেখানো হয়। এই সালটা ছিল 1949। আমরা একজন সিস্টারকে দেখতে পাই যার নাম ছিল নার্সিসা। সে কিছু জিনিস নিয়ে একটি চার্চের ভিতরে আসে। সে দেখতে পায় চার্চের মধ্যে প্রচুর বুলেটের চিহ্ন রয়েছে। তখনই এখানে আরেকজন নান সিস্টার আসে, যে এখানকার হেড নান ছিল। সে নার্সিসাকে ভিতরে নিয়ে যায়। সে বলে যুদ্ধের পরে যখন এখানে শান্তি ফিরে আসে, তো ততক্ষণে এই চার্চের পুরনো লোকজন এই জায়গা ছেড়ে চলে গেছিল। পুরনো লোকদের মধ্যে আছে এখন আমি আর একজন সিস্টার এবং মাদার সুপিরিয়র। আর এখন এই চার্চটি গরিব বাচ্চাদের স্কুল এবং হোস্টেলে পরিণত হয়েছে। গরিব লোকেদের ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া করে এবং এখানেই থাকে। আর এখন নার্সিসা মাদার সুপিরিয়রের সাথে দেখা করে, যিনি এই স্কুল এবং হোস্টেলটি পরিচালনা করছিল। নার্সিসা এই ঘরে ওই মেয়েটির ছবি দেখতে পায়, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আসলে এই মেয়েটি আর কেউ না, বরং সিস্টার নার্সিসাই ছিল। তাদের কথা বলার সময় আমরা জানতে পারি নার্সিসা এখানে বাচ্চাদের পড়াতে এসেছে, কারণ কিছুদিন আগেই একজন সিস্টার এই স্কুল ছেড়ে চলে গেছে। কিন্তু কেউই জানে না যে সে হঠাৎ করে কোথায় চলে গেছে। আর এখন নার্সিসাকে একটি ঘর দেওয়া হয়, যেখানে সে নিজের জিনিসপত্রগুলো রাখতে থাকে। কিন্তু সেখানে তার সুটকেস রাখার সময় সেটা ভিতরে যাচ্ছিল না। সে যখন চেক করে তখন সেখানে একটি বাক্স পড়েছিল। সেটা খোলার পর ভিতরে একটি চিঠি আর একটি সিস্টারের ছবি এবং একটি কাঁচি ছিল। ছবিতে এই সিস্টারের নামও ছিল, যার নাম হলো সোকোরো। তার ছবি হাতে নিয়ে নার্সিসা সিস্টার সোকোরোর নাম নেয়। এটা হওয়ার পরই সেখানে সামনে থাকা চেয়ারটি লড়তে শুরু করে, আর একটি শব্দের সাথে চেয়ারটি নিচে পড়ে যায়। তখনই কেউ বাইরের দরজায় জোরে জোরে আওয়াজ করতে থাকে। যদিও নার্সিসা গিয়ে সেখানে দরজা খুলে দেখে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। তবে হ্যাঁ, সে তার ঘরের সামনে দেয়ালে একটি চিহ্ন দেখতে পায়, যেটা আগে ছিল না। কিন্তু সে ওটা কত পাত্তা না দিয়ে তার ক্লাসরুমে চলে আসে বাচ্চাদের পড়ানোর জন্য। সে সবার প্রথমে বাচ্চাদেরকে তার বিষয় বলে ব্ল্যাকবোর্ডে তার নাম লিখতে শুরু করে। আর যখনই নার্সিসা ব্ল্যাকবোর্ডে তার নাম লেখে, তখনই সেখানে সব বাচ্চারা খুব ভয় পেতে শুরু করে। তারা নিজেদের মনে মনে কিছু বলতে থাকে। একটি মেয়ে রোজা, সে এতই ভয় পেয়ে যায় সে সেখানেই টয়লেট করে দেয়। ক্লাস শেষ হওয়ার পর নার্সিসা রোজার কাছে আসে। সে তাকে জিজ্ঞেস করে যে যখন আমি ব্ল্যাকবোর্ডে আমার নাম লিখছিলাম, তখন তুমি এবং সব বাচ্চারা কেন ভয় পাচ্ছিলে? রোজা তাকে কিছু বলার আগেই তার যমজ বোন রোজাকে কিছু বলতে বারণ করে, যে সে নার্সিসাকে যেন কিছুই না বলে। আর এরপর যখন নার্সিসা তার রুমে আসে, তখন সে দেখতে পায় দেয়ালে আঁকা সে চিহ্নটা, যেটা আমি প্রথমে দেখেছিলাম, সেটা এখন আরো একটু বেড়ে গেছে। রাতের মধ্যেই সেখানে কেউ একজন আরেকটি লাইন এঁকে দিয়েছে। নার্সিসা এখনো এটার উপর অতটাও মনোযোগ দেয় না। এরপরে মাদার সুপিরিয়র তাকে একটি অ্যালবাম দেখায়, যেখানে সেসব সিস্টার এবং নানদের ছবি ছিল, যাদের সবার এখানে কাজ করতে করতে মৃত্যু হয়েছিল। আর এখন সেই অ্যালবামের মধ্যে একটি ছবি উদাহ ছিল, যেটা দেখে নার্সিসা কিছু বুঝতে পেরে যায় যে এই অদৃশ্য ছবিটি নিশ্চয়ই সিস্টার সোকোরোর হবে, যেটা সে তার ঘরে খুঁজে পেয়েছিল। সে এরপরে তার আবার রুমে ফিরে আসে এবং সেখানে সিস্টার সোকোরোর ছবিটি দেখতে থাকে। আর আরেকবার সেখানে চেয়ারটি নড়াচড়া করতে থাকে, আর শব্দের সাথে সেটা নিচে পড়ে যায়। আর আগের মতোই কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। সে দরজায় কান দিয়ে শোনে, কিন্তু সেখানে কেউই ছিল না। সে ভাবতে থাকে যে এটা কোন আমার ভুলের কারণেই আমার সাথে ঘটছে। এই কারণে সে নিজেকে নিজেই মারতে থাকে, কারণ তাদের ধর্মে এটা বিশ্বাস করা হয় যে যদি তুমি নিজেকে নিজে মেরে শাস্তি দাও, তো এতে তুমি যেসব পাপ করেছো সেগুলো ধুয়ে যাবে। আর এরপরই আমরা সব বাচ্চা মেয়েদের দেখতে পাই, যারা সবাই পাশের রুমে ঘুমাচ্ছিল। একটি মেয়ে ঘুম থেকে উঠে যায়, কারণ তাকে ওয়াশরুমে যেতে হবে। তাই সে রোজাকে তার সাথে যেতে বলে। আর এখন রোজা যেহেতু বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, সে তারপরও সেটা কতটা নজর না দিয়ে তার বন্ধুর সাথে ওয়াশরুমে চলে আসে। কিন্তু এখানেও কিছু অদ্ভুত ঘটতে থাকে। হঠাৎ করেই সেখানে জলের কলটা চালু হয়ে যায়, আর এখন বাথটাবও জলে ভরে গেছিল। জলগুলিও জোরে জোরে কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ করেই সব জলগুলো কোথাও একটা উধাও হয়ে যায়। তখনই বাথটাবের মধ্যে রোজা কারো কাটা চুল দেখতে পায়। সে চুলগুলোকে দেখছিল। ঠিক তখনই সে এখানে অন্য কেউ উপস্থিত থাকার অনুভব করতে থাকে। ঠিক এই কারণে সে জোরে চিৎকার করে। তার চিৎকারের আওয়াজ শুনে এখানে হেড নান চলে আসে। আর এখন যে বাচ্চাগুলো ভিতরে ঘুমাচ্ছিল, তাদের মধ্যে একটি মেয়ে চিৎকার করতে থাকে। সে বলে যে ঘুমের মধ্যেই কোনো মেয়ে তার চুল কেটে দিয়েছে, কারণ সেখানে কাঁচিও পড়েছিল এবং তার চুলও গায়েব ছিল। আর এখন যেহেতু রোজা এই মেয়েটির চুলি বাথরুমে পেয়েছিল, তো তাই সবাই মনে করতে থাকে যে হয়তো চুল রোজাই কেটেছে। যদিও সে বেচারা কেঁদে কেঁদে বারণ করে যে আমি এরকমটা কিছুই করিনি, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিলই না। হেড নান তো তাকে প্রচুর মারধর করে। পরের দিন সকালে যখন নার্সিসা ক্লাসরুমে আসে, তখন সে দেখতে পায় যে আজ রোজা ক্লাসে নেই। সে জানতে পারে যে হেড নান তাকে শাস্তি হিসেবে একটি সেলের মধ্যে বন্দি করে রেখেছে। নার্সিসা যখন তার সাথে দেখা করতে যায়, তখন রোজা তাকে বলে যে আমি ওই সমস্ত কাজ কিছুই করিনি, আর সেই সময় আমি বাথরুমে একটি মেয়ের আত্মাকে দেখেছিলাম। আর সেটা শুধু আমিই দেখিনি, বরং আপনার আসার আগেও অনেকে এই শব্দ শুনতে পেয়েছিল এবং তাদের দেখতে পেয়েছিল। এবং তাছাড়াও আমরা সব বাচ্চারা দেয়ালের মধ্যে সে দাগটিও দেখেছিলাম, যেমনটা আপনার ঘরের সামনের দেয়ালে রয়েছে। আমরা যখন এই সমস্ত কথাগুলো সে সিস্টারকে জানাই, যার জায়গায় এখন তুমি এসেছো, তখন সে ওই ছবিটার একটি পা তৈরি করে সে অসম্পূর্ণ ছবিটাকে সম্পূর্ণ করে দিয়েছিল। আর এই কাজটা সে এর জন্যই করেছিল, যাতে সে আমাদের সবাইকে বলতে পারে যে এখানে কোনো
কোনো আত্মা নেই, কিন্তু আত্মা এখানে রয়েছে। আর যখন সে ছবিটি সম্পূর্ণ করেছিল তখন তার নাম নিজে থেকে ব্ল্যাকবোর্ডে লেখা হয়েছিল। আর এরপরে সে নিখোঁজ হয়ে যায়। কেউই জানে না যে সে কোথায় চলে গেছে, যার জায়গায় এখন বাচ্চাদের পড়ানোর জন্য তুমি এসেছো। আর রোজা বলে যে তুমি যখন প্রথম দিন ক্লাসরুমে এসেছিলে এবং যখন তোমার নাম ব্ল্যাকবোর্ডে লিখছিলে, তো এই কারণেই সেখানে থাকা সমস্ত বাচ্চারাই ভয় পেয়ে গেছিল। কারণ একবার যদি কারোর নাম ব্ল্যাকবোর্ডে লেখা হয় তখন এর মানে হলো যে তার মরে যাওয়া বা উধাও হয়ে যাওয়া নিশ্চিত। সন্ধ্যের সময় নানসিসা যখন ফিরে আসে তখন সে দেখতে পায় যে কিচেনে একজন সিস্টার মোমোর মতো কোনো একটা জিনিস তৈরি করছে। সে তাকে জিজ্ঞেস করার পর সে বলে যে এটা কালকে সকালের বাচ্চাদের খাবার, এবং সে নার্সিসাকে একটি মোমো খাওয়ার জন্য দেয় যাতে সে বলতে পারে যে এটা স্বাদ কেমন হয়েছে। নার্সিসা সেটা খেয়েও তো নেয়, কিন্তু তার স্বাদ খুব অদ্ভুত ছিল এবং হঠাৎ করে তার মুখ থেকে রক্ত এবং সেই জিনিসটাই বেরোতে থাকে যেটা সে খেয়েছিল। সে জানতে পারে যে এটা মোমো না, বরং মানুষের চোখ। এটা দেখে নার্সিসার মন খারাপ হয়ে যায়, তার খুব খারাপ লাগতে শুরু করে। আর যখনই সে সামনে দেখে তখন জানা যায় এই চোখগুলো অন্য কারো না, বরং সে সিস্টারের ছিল, যে চোখ ছাড়াই দেখতে খুব ভয়ানক লাগছিল। তার এরকম অবস্থা দেখে নার্সিসা খুব বেশি ভয় পেয়ে যায় আর সে জোরে চিৎকার করে। এরপর সে দৌড়ে একটি রুমের মধ্যে চলে আসে যেখানে কেউ তার গলা এবং সারা শরীর চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করে, কারণ তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সে কাপড়টিও টাইট হয়ে যাচ্ছিল। আর তাই খুব খারাপভাবে নার্সিসাকে আঘাত করতে শুরু করে। আর এর সাথেই নার্সিসার চোখ খুলে যায়। সে এটা দেখে শান্তিতে নিঃশ্বাস ফেলে যে এটা শুধু তার একটা খারাপ স্বপ্ন ছিল। কিন্তু তার চোখ খোলার পর সে দেখতে পায় যে সেই দাগটি এখন আরো বড় হয়ে গেছিল, যেটা প্রথম থেকে সে দেখছিল। সে চিহ্নর মধ্যে মৃত ব্যক্তির দুটি হাত এবং একটি পাও রয়েছে, এবং এখন কেবলমাত্র একটি পা তৈরি করা বাকি ছিল, যার পর এই ছবিটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। যাই হোক, আবারও নার্সিসা এই বিষয়টি অতটা পাত্তা না দিয়ে সে বাচ্চাদের পড়াতে ক্লাসরুমে চলে আসে, যেখানে সব বাচ্চারা আবারও কথা বলতে হালকা হালকা ভয় পাচ্ছিল। আর রোজাতে এত ভয় পেয়ে যায় সে সেখান থেকে উঠে পালিয়ে যায়। তখনই নার্সিসা দেখতে পায় যে ব্ল্যাকবোর্ডে এখন রোজার নাম রয়েছে, কিন্তু সে ওখান থেকে সরাসরি রোজার কাছে আসে যাতে সে রোজাকে সামলাতে পারে। নার্সিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমার সাথেই আছি। সে কাঁদতে কাঁদতে বলে যে একটি বাচ্চা মেয়ের আত্মা আমি সব জায়গায় দেখতে পাই। নার্সিসা কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই সে রোজার হাত ধরে সে দ্বিতীয় পার্টি এঁকে সে ছবিটি সম্পূর্ণ করে দেয়, যাতে সে আগের সিস্টারের মতোই তাকে বোঝাতে পারে যে এখানে কোনো আত্মা নেই। কিন্তু হঠাৎ করে রোজা আবার ভয় পেয়ে যায়। সে নার্সিসাকে বলে তোমার পিছনে কেউ আছে, কিন্তু এখন সে বাচ্চাটির আত্মা নয়, বরং একজন ভয়ানক নারী ছিল। যখনই নার্সিসা সেটা দেখার জন্য পিছনে ফেরে তখন সেখানে কেউই ছিল না। এরপর যখন সে আবার ফিরে তাকায় তখন সে দেখতে পায় যে রোজা আর এখানে নেই, সে অদৃশ্য হয়ে গেছে। নার্সিসা খুব ভয় পেয়ে যায়। সে এবং তার যমজ বোন রোজাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভয়ে নার্সিসা হেড নানকেও বলে দেয় যে রোজা অদৃশ্য হয়ে গেছে, এবং সে তো নার্সিসাকেই বকাঝকা করতে শুরু করে। সে তার উপর খুব রেগে যায় এবং সে তাকে স্কুল ছেড়ে চলে যেতে বলে। এমন মনে হচ্ছিল যে হেড নান এটা চায় না এখানে যেসব কিছু ঘটছে নার্সিসা যেন এইসব ব্যাপারে খোঁজখবর না নেয়। কিন্তু নার্সিসা এখন রোজাকে খুঁজতে খুঁজতে একটি ছোট রুমের মধ্যে চলে আসে, কিন্তু সে এখান থেকে আর বেরোতেই পারছিল না, কারণ কেউ দরজা বন্ধ করে তাকে এখানে আটকে রেখেছে। তারপরে সে তার সামনে অনেকগুলো চোখের মতো কিছু একটা দেখতে পায়, আর পিছন থেকে অনেকগুলো হাত এসে নার্সিসাকে ধরে ফেলে, তাকে ভয় দেখিয়ে হত্যা করার চেষ্টা করে। নার্সিসা এখানে যিশুর নাম নিয়ে পালিয়ে যায়। তখন সে তার সামনে রোজার লাশ দেখতে পায়। সে খুব দুঃখী হয়ে পড়ে। তারপর রোজাকে কবর দেওয়ার প্রস্তুতি শুরু করে। নার্সিসা খুব ভেঙে পড়ে, সে খুব কাঁদতে থাকে। তারপর সে স্কুল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে বাইরে এসে যখনই সূর্যের দিকে তাকায় ঠিক তখনই সূর্যগ্রহণ হতে শুরু করে, ঠিক সেভাবেই যেভাবে তার সাথে ছোটবেলা হয়েছিল। ঠিক আগের মতোই এখানে আরেকবার অন্ধকার নেমে আসে, কিন্তু কিছুক্ষণ পর যখনই সূর্যগ্রহণ সরে যায় একটু উজ্জ্বল আলো আসে। কিন্তু তারপরে সে হাঁটু গেড়ে বসে সূর্যের দিকেই তাকিয়েছিল। সে 1 মিনিটের জন্য তার চোখ সরিয়ে নেয় না। আর এর সাথেই নার্সিসার দৃষ্টিশক্তি চলে যায়, অর্থাৎ সে অন্ধ হয়ে যায়। কিন্তু তার দৃষ্টিশক্তি না থাকার পরও সে সবকিছুই দেখছিল যে আসলে এখানে কি ঘটেছিল। এটা সেই সময় ছিল যখন যুদ্ধ শুরু হয়েছিল। নার্সিসা দেখতে পায় যে যুদ্ধের সময় কিছু ডাকাতের দল এই চার্চের ভিতরে এসেছিল, আর একজন ডাকাত সিস্টার সোকোরোর সাথে খারাপ কাজ করে। এটা দেখার পর নার্সিসার এতটাই খারাপ লাগে যে সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে বর্তমান সবাই জানতে পেরে যায় যে নার্সিসার দৃষ্টিভঙ্গি হয়ে গেছে। এর জন্য তারা তাকে নিয়ে এসে রুমের মধ্যে শুইয়ে দেয়। আর এরপর নার্সিসা আরেকবার সিস্টার সোকোরোর ছবিটি হাতে নিয়ে নেয়। সে আরেকবার পাস্টে সে সময়ের সাথে যুক্ত হয়ে যায়। সে দেখতে পায় যখন সোকোরের সাথে ডাকাতটা খারাপ কাজ করছিল তারপর কি হয়েছিল। নার্সিসা দেখতে পায় যে সেই ঘটনার পর সিস্টার সোকোরোর একটি মেয়ে জন্ম হয়, কিন্তু এই চার্চের সম্মান যেন না চলে যায় সেই কারণে মাদার সুপিরিয়র সোকোরোর মেয়েকে সবসময় তাকে চার্চের ভিতরে রাখতো। সে কখনো তাকে বাইরে যেতে দিত না। তার স্মৃতিতে নার্সিসা যখন এসব কিছু দেখছিল ঠিক তখনই প্রেজেন্ট টাইমে সোকোরোর আত্মা তার সামনে চলে আসে। আর এতক্ষণে
শুনে নার্সিসাও জানতে পেরে গেছিল যে সিস্টার সোকোরোর সাথে পাস্টের সময় কত অত্যাচার হয়েছিল। তাই সে খুব করুণার সাথে সিস্টার সোকোরোর হাত ধরার সাথে সাথে নার্সিসা সিস্টার সোকোরোর সাথে পাস্টের সময় চলে আসে, যেখানে সে দেখতে পায় সোকোরোর মেয়ে বড় হয়ে গেছিল। আর একদিন সে মেয়েটির খুব জ্বর হয়েছিল, কিন্তু মাদার সুপিরিয়র আর হেড নান এবং অন্য সিস্টার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। তারা মনে করতো যে সে যদি চার্চের বাইরে চলে যায় তখন সবাই জানতে পেরে যাবে যে এই মেয়েটি হলো সিস্টার সোকোরো এবং সে ডাকাতের, তাহলে এই চার্চের অনেক বদনাম হয়ে যাবে। আর তাই তারা সোকোরোকে একটি ঘরের মধ্যে আটকে রেখে তার মেয়ের জ্বর তারা নিজেরাই ঠিক করার চেষ্টা করে। তারা খুব ঠান্ডা জল দিয়ে বারটা ভর্তি করে বাচ্চা মেয়েটিকে সেখানে শোয়ানোর চেষ্টা করে, কিন্তু জল খুব বেশি ঠান্ডা ছিল। তাই সে মেয়েটি হাত পা নাড়তে থাকে। ঠান্ডা জল হওয়ার কারণে সে অনেক ছটফট করতে থাকে। আর এর মধ্যে সে মেয়েটির মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে এবং রক্ত বেরোতে থাকে। আর হঠাৎ করে সে মেয়েটির নড়াচড়া করতে বন্ধ করে দেয়, অর্থাৎ তাদের হাতেই সে মেয়েটির মৃত্যু ঘটে। তার মেয়ের মৃত্যুর কথা যখন সোকোরো জানতে পারে তখন সে এই আঘাতটা সহ্য করতে পারে না, তাই সে নিজের জীবনই নিয়ে নেয়। আর এখন পাস্টে এসব কিছু ঘটতে দেখে নার্সিসার খুব খারাপ লাগে। সে ওই ঘরটাকে খুলে দেয় যেখানে তারা তিনজন মিলে সিস্টার সোকোরোকে বন্দি করে রেখেছিল, যে ঘরটি সবসময়ের জন্য বন্ধ ছিল, কারোই সেখানে যাওয়ার কোনো অনুমতি ছিল না। আর যখনই সে রুমটি খুলে তখনই এখানে দুটো টাইমলাইন শুরু হয়ে যায়, একটি পাস্ট এবং প্রেজেন্টের, যারা দুজনেই এক অপরের সাথে সংযুক্ত হয়ে যায়। রুমটি খুলতেই যেখানে সোকোরোর লাশটি ঝুলেছিল তার চোখ খুলে যায় আর তার লাশ পাস্টের সময় ঘুরতে শুরু করে। আর যেহেতু প্রেজেন্টে তার আত্মা সেই তিনজনকে ভয় দেখাতে শুরু করে, অর্থাৎ মাদার সুপিরিয়র আর হেড নান এবং সেই সিস্টারকে, যাদের হাতে তার বাচ্চার মৃত্যু ঘটেছিল। পাস্টের সময় সোকোরো খুব অদ্ভুতভাবে হেড নানের মুখটি ভেঙে দেয়, আর এর ফলেই সেখানে তার মৃত্যু হয়ে যায়। আর এখানে হেড নানও মরে যাওয়ার সাথে সাথেই প্রেজেন্টের সময়ও সে মারা যায়। এরপর পাস্টে সোকোরো মাদার সুপিরিয়র কাছে যায় এবং সে তার মুখ ধরে বাথটাবের ভিতরে চেপে ধরে রাখে। আর এইভাবেই মাদার সুপিরিয়র পাস্টে মৃত্যু হয়ে যায় আর সে প্রেজেন্টও মারা যায়। এবং তারপরে সোকোরো দ্বিতীয় সিস্টারকেও মেরে ফেলে। আর এইভাবেই সোকোরো সে তিনজনকে মেরে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। আর যে বারবার নার্সিসের ঘরে যে চেয়ারটা পড়ে যাচ্ছিল সেটা আসলে সোকোরোই তাকে ইশারা দেওয়ার চেষ্টা করছিল। আর সেখানে রোজাও তার মেয়ের আত্মাকে দেখতে পেত। এরপর স্কুলে সম্পূর্ণভাবে শান্তি ফিরে আসে, অর্থাৎ সবকিছু স্বাভাবিক এবং ঠিকঠাক হয়ে গেছিল। এই স্কুলটি সব দিক থেকে নিরাপদ ছিল, কারণ প্রতিশোধ নেওয়ার সাথে সাথেই, অর্থাৎ মাদার সুপিরিয়র এবং হেড নানের মৃত্যুর পর কেউ না তো সে চিহ্ন দেখতে পেত আর না সোকোরো এবং তার মেয়ের আত্মাকে দেখতে পেত। আর এখান থেকে সিন কাট হয়ে আমাদের দেখানো হয় 40 বছর পর, অর্থাৎ 1991 সালে, যেখানে এই চার্চ স্কুলটি অনেক বড় এবং বেশ ভালো হয়ে গেছিল। এখানে নতুন নতুন বাচ্চারা এসে পড়াশোনা করত, যা এখন নার্সিসাই চালাচ্ছিল। আর এখানে সে অনেক বুড়ো হয়ে গেছিল, কিন্তু তারপরও সে এখনো এখানে বাচ্চাদের পড়াতো। আর এর সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।